গুড মর্নিং। আজকে আমাদের 4th ডে গিসাও ভিলেজে। একটা সুন্দর সকাল আজকে। গতকাল রাত্রে তো তাড়াতাড়ি আমরা শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আপনারা যারা গত এপিসোডটা দেখেছেন তারা জানেন যে গতকাল আমরা 8 কিলোমিটার মতো ট্রেকিং করে এই গিসাও ভিলেজে এসে পৌঁছই। একদম ছোট্ট ভিলেজ, ভীষণ বেসিক সেট আপ, খুব বিশেষ করে বলার মতো কিছু নেই, কিন্তু একটা সুন্দর লেক আছে এবং লেকের পিছনে পাহাড়, সুতরাং প্রাকৃতিক দৃশ্য খুব মনোরম। রুমও গতকাল আমি দেখিয়েছি যে এক কমিউনিটি স্টাইলে শোয়ার ব্যবস্থা আছে, পরপর বিছানা পাতা রয়েছে এবং গায়ে দেওয়ার জন্য প্রচুর ঠান্ডা কম্বল সমস্ত কিছু রাখা আছে। সকালবেলা আমি ভোর 5টায় উঠেছিলাম, এখন সকাল 6:45 বাজে, এখনও এখানকার লোকজন মোটামুটি ঘুমোচ্ছে। আসুন দেখে নিই এখানকার স্নান করার সিস্টেমটা কীরকম। বাইরে বেরিয়ে আসলে ওই যে গ্রিন কালারের একটা অ্যাসবেস্টাস মতো করা রয়েছে, ওটা হচ্ছে স্নান করার জায়গা। স্নানে করার সময় গরম জল চাইলে এনারা এখানে গরম জল করে দেন। এইটা হলো সেই স্নানের বাথরুম। ভেতরে এই হলো সিস্টেম। তো ওপরে খুব ইনোভেটিভ বলতে হবে, একটা প্লাস্টিকের কোল্ড ড্রিঙ্কসের বোতল মতো কিছু, তার তলাতে অনেকগুলো ছোট ছোট ফুটো ফুটো করে এটা শাওয়ারের সিস্টেম আটকে দেওয়া হয়েছে। আর ভেরি ইনোভেটিভ, মাস্ট। আর এখানে জলের পাইপ লাগানো আছে, তবে এটা দিয়ে শুধু ঠান্ডা জলই আসে, কারণ পাশে তো নদী রয়েছে, ঠান্ডা জল আসে। গরম জলটা বোধহয় এদেরকে আলাদা করে সাপ্লাই করে দিতে হয়। এখানে এই যে পিছন দিয়ে পাইপ দুটোর লাইনটা গেছে। আর ওটা বোধহয় ট্যাঙ্ক, গরম জল আসবার জন্য। গরম জল হয়তো বা এখানে ভরা হয়, সেই জলটা হয়তো এখান দিয়ে আসে। দেখতে হবে আরেকবার জিজ্ঞাসা করে। হ্যাঁ, এটা দিশি পদ্ধতিতে একটা গিজার টাইপের ব্যবস্থা করেছে এখানে, যা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ওই সোলার গিজার যে টাইপের হয় ওই ধরনের একটা কিছু সেট আপ তৈরি করেছে এখানে। ঠিক আছে, কাজ চলে যাবে, কাজ চালানোর জন্য ঠিক আছে। তবে নানা রকম নতুন নতুন কালচার দেখতে পাচ্ছি। কিন্তু আমরা খাওয়ার দিকটা আমরা যেরকম দেখাচ্ছি আপনাদের, আশা করি আপনারা সেটা প্রতিদিন খেয়াল করছেন। যা যা আইটেম এরা এখানে খান, যেভাবে খাওয়া দাওয়া করা হয়, সেগুলো আমাদের ওদিকে চেয়ে অনেক অনেক আলাদা। এবং শোয়ারও যে ব্যবস্থাটা, এই যে কমিউনিটি, এই যে বিছানা করা, তো এই জিনিসগুলো অনেক আলাদা। তো এই কালচারগুলো জানা, এই পামিরি কালচার মানুষের, এইগুলো জানা শেখার জন্যই এই ধরনের ট্যুরে আসা। আনচার্টেড মাইলসের মূল উদ্দেশ্যটাই তাই, চ্যানেলের নামটাও তাই আনচার্টেড মাইলস। যে সমস্ত জায়গাতে খুব কম মানুষ যান, বা এখনও যেসব জায়গাতে ট্যুরিজম সেভাবে তৈরি হয়নি, বা হয়েছে হয়তো কিন্তু ইন্ডিয়ানরা সেভাবে সচেতন নন, বা ইন্ডিয়ানরা সচরাচর আসেন না, সেই জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরা আর সেই জায়গাগুলোতে ট্র্যাভেল করার ব্যাপারে আপনাদের সাহায্য করা। এই জন্যই কিন্তু আমি এই আনচার্টেড মাইলস চ্যানেলটা শুরু করেছিলাম, আমার অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য। ভালো থাকবেন সকলে, সুপ্রভাত। নতুন দিন শুরু করতে চলেছি আজকে আমরা। আস্তে আস্তে এরপরে ব্রেকফাস্টের ব্যবস্থা হবে, তারপরে আবার আমরা ট্রেক করে ব্যাক করব যেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। দেখাতে থাকবো সব কিছু, দেখতে থাকুন এই এপিসোডটা। গুড মর্নিং, ব্রেকফাস্ট ইজ রেডি। এখন টাইম হচ্ছে 7:30 মতো বাজে। ब्रेकफास्ट में की আছে विनय दा, क्या है आज ब्रेकफास्ट में? ब्रेकफास्ट में वही अपना स्टोन ब्रेड जो कल का बचा हुआ है, और तो सुनेगा नहीं तो पोरिज। हाँ, एक नया आइटम है जो चावल और दूध से बना है लेकिन नमकीन है। उसको खाने से एनर्जी आएगा जो आज के ट्रेक के लिए बहुत काम करेगा। गुड, ठीक है। तो उसके बाद अगर इसमें आपका पेट नहीं भरता है तो उन्होंने बाकी अपना स्टोन ब्रेड तो दिया ही है, साथ में जाम है और जो बचा कुचा बिस्किट और कुछ ड्राई फ्रूट्स हैं, अंजीर का ड्राई अंजीर है, और बाकी सब लोकल बिस्किट्स हैं जो काफ़ी हार्ड है चबाने में, बट यहाँ पे ही चलता है। आपका दांत कमजोर हो यहाँ पे मत आना। সকাল 8:30 বাজে, ফেরার রাস্তা ধরেছি আমরা, সেই একই রাস্তা দিয়ে নেমে চলা। এই জায়গাটা গ্রাম থেকে খুব কাছেই, সেই দুপাশ থেকে গাছপালা রাস্তার উপরে এসে পড়ছে। ছোট একটা ঝর্ণা মতো আমরা পেরিয়ে এলাম। সকালের রোদে
সেই সুন্দর সাদা সাদা ফুলগুলো পুরো ভ্যালি জুড়ে এগুলো ছড়িয়ে রয়েছে। সকাল সকাল ভেড় বকরি আলাদা বেরিয়ে পড়েছে ছাগল আর ভেড়া চড়াতে। গ্রামের চিরন্তন দৃশ্য পাহাড়ি জায়গার। এগুলো বেশিরভাগ এগুলো ছাগল, ভেড়া নেই একটাও এখানে, সবই ছাগল। ঢাল বেয়ে নেমে চলেছি আমরা। চারদিকে শুধু বোল্ডার, ঝুরঝুরে মাটি। গতকাল এই রাস্তা দিয়েই উঠে এসেছিলাম। এই সামনের জায়গাটা একটু ট্রিকি, একদম ঝুড়ো পাথর ডাইরেক্ট নদীর জলে গিয়ে পড়ছে। We did the Gisau Valley trek today. It was an excellent experience. Walking along the stream with high flowing glacial waters was a very exciting experience. In this lake is such a superb scene. The emerald colored green, it is bluish tinged in the mornings when the sunlight is there, and when the sun sets it turns into greenish color. It is slightly difficult for new people, like if you have not done treks before, maybe you will find it difficult. So for them, what I would suggest is that you can come up till this lake number 1 instead of going till the entire village. You can come here, spend some time, and then go back to your car. So it will be a 1 hour going, 1 hour coming. So you will enjoy the trek also, and it will not be a very long trek for you. Thank you. আবার আমরা ব্রিজের কাছে চলে এসেছি। এইটা ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট। ওই পারে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আবার সেই ঝুলন্ত ব্রিজ, একটু একটু কাঁপতে থাকা ব্রিজে চড়ে ওই পারে গিয়ে একটু রেস্ট নেব। তাহলে মোটামুটি আমাদের ট্রেক কমপ্লিট হলো। আজকে এই ফেরারটা 2.5 ঘন্টা মতো সময় লাগলো। বিনয়দা ক্রস করছে নদী পেরোনো শুরু করছি। এই পা রাখলাম, এগোতে থাকি। চারদিকে ঘুরিয়ে একবার দেখে নেওয়া যাক। ওই শেষ মাথায় যেতে হবে। এই দিক থেকে নদী বয়ে আসছে। ডান। অনেকদিন একটু হাই অল্টিটিউডে ট্রেক করা হয়নি, তো সেদিক থেকে এই গিসাও ভ্যালি ট্রেকটা করে বেশ মজা লাগলো। এবং সিনিক বিউটিটা খুব সুন্দর। রাস্তাটা সিনিক বিউটি ডেফিনেটলি খুব সুন্দর। ফর আ চেঞ্জ আপনারা ডেফিনেটলি আসতে পারেন এখানে। পামিরে এখানে কখনো ট্যুর করলে একটা এই হাফ ডে একটা ছোট্ট একটা ট্রেক ডেফিনেটলি রাখতে পারেন। মানে সারাক্ষণ গাড়িতে বসে ট্রাভেল করছেন, তো তার থেকে মানে একটা স্পট দেখলাম আরেকটা স্পট দেখলাম, একটু একঘেয়েমি আসতে পারে সেক্ষেত্রে 8-10 দিন টানা ওরকম দেখতে থাকলে। সেই তুলনাতে হাফ ডেও না, জাস্ট 3 ঘন্টার ছোট্ট একটা ট্রেক করলে কিন্তু আমার মনে হয় বেশ ভালো লাগবে। চারপাশে ফলের গাছ আছে, ফল খেতে খেতে যাবেন, বেশ মজাদার জিনিস। গিসাও ভ্যালি ট্রেক করে ফিরে এসেছি আমরা। এবার গাড়ি আবার স্টার্ট দিল। এখন বাজে সকাল 11টা। তো আমাদের আজকের প্ল্যান হলো এবার এখান থেকে সাউনম ভিলেজ যাওয়া। তার আগে এখানে এখনও 1.5 থেকে 2 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছবো বাসিদ ভিলেজে। সেখানে আমরা লাঞ্চ খাবো, মোটামুটি 1টা-1.5টা নাগাদ হয়ে যাবে সেখানে পৌঁছতে। সেখানে লাঞ্চ করে তারপরে সাউনম। তো সব মিলে মোটামুটি অ্যারাউন্ড 90 কিলোমিটার্স মতো আজকে জার্নি আছে। তবে বিকজ এটা বাটাং ভ্যালি, ভীষণ রিমোট এবং রাস্তা একদমই কাঁচা, প্রচুর পাথর পড়ে রয়েছে, ফলে আমরা ধীরে ধীরে মোটামুটি ঘন্টা অ্যাভারেজ 20 কিলোমিটার মতো স্পিডে যাব। তো সারাদিনে সব মিলে
6 ঘন্টা মতো তো প্রায় জার্নি টাইম সেই হয়েই যাবে। কয়েকটা বাচ্চা ছেলে এখানে জলে স্নান করবে বলে লাফালাফি করছে, কিন্তু আমাদের গাড়ি দেখে একটু থমকে দাঁড়িয়ে গেছে, ঠিক লাফাচ্ছে না, নিজেরা মজা করে। আরেকজন, ওরে বাবা, মাঝে মাঝে রাস্তায় কিছু রাশিয়ান জিপ, রাশিয়ান ট্রাক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। আমরা খাবার জন্য এসে পৌঁছলাম বাসিদ ভিলেজে। এইখানে ঢুকবার মুখে দেখি একটা এই সেই পুরোনো দিনের পুলিশের ভ্যান যেরকম হতো, এই একটা রাশিয়ান ট্রাক দাঁড়িয়ে রয়েছে। খুব মজা লাগে এগুলো দেখলে। সেই কবেকার কে জানে, ডিসপোজালে অনেক সময় কোথাও কোথাও এগুলো বিক্রি হতো। এখনও এগুলো দেখতে বেশ অদ্ভুত লাগে। সেই বহু পুরনো স্মৃতি, ইউএসএসআর জমানার সাক্ষ্য বহন করে এগুলো আজও দাঁড়িয়ে রয়েছে। পাশ দিয়ে বারটাং নদী বয়ে চলেছে, আমরা নদীর এই পারে এসে পৌঁছেছি। যথারীতি গ্রাম বলে সবুজ গাছ গ্রামের মুখে। স্যাংইয়ং গাড়িও রয়েছে দেখা যাচ্ছে এখানে। গাছের ছায়া। পশ্চিমবঙ্গের গ্রামগুলো যেরকম ছোট্ট ছোট্ট গ্রামে ছোট ছোট বাড়ি ঘর, স্ট্রাকচারগুলো হয়তো একটু আলাদা বাড়ির, কিন্তু ফিলটা সেই ওই রকমই আসছে। এই বোধহয় আমাদের খাবার জায়গা। সেই গতকাল যেরকম জায়গাতে আমরা থেকেছি ঠিক সেই রকম একটা, এগুলো সেই শোয়ার জায়গা। সুন্দর কাটলারি, ক্রকারি সেট রাখা রয়েছে। যাদের বাড়ি তার ফ্যামিলি ছবি। ছোট বাচ্চা হয়েছে বাড়িতে মনে হচ্ছে দেখে। কিন্তু সমস্ত শোয়ার বিছানা হিসেবে ব্যবহার হতে পারে। আর বাহ, কিছু কিছু খাবারের স্প্রেড অলরেডি এসে গেছে। চা, बिस्किट, चॉकलेट, बादाम, चटनी, चना, अचार, किशमिश, रिपीट। सर वो गोल सा क्या दो मुझे? ये क्या है? बिस्किट ही है, दो ফ্রুট, বেরিজ। বাসিদ গ্রামে যে খাবারগুলো দেওয়া হয়েছে আমাদের, সেই একই চেনা জানা খাবার মোটামুটি স্প্রেড, তবে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। জানি না এরপরে আর কি খাবার আসবে, কিন্তু এই যে একটা আচারের মতো জিনিস, এটা ঠিক আচার তো না, কিন্তু সবজি সেদ্ধ, একটু হয়তো কিছু মশলা দেওয়া, স্লাইট স্পাইসি, কিন্তু খুবই স্লাইট। এর মধ্যে এই ব্রেডের টুকরো ডুবিয়ে ऑलिव ऑयल, чуть-чуть, ойл чуть-чуть. हाँ हाँ ऑलिव ऑयल। На это white. White. And the tree tooth black. Да, yes. মিট ব্রথ আসলো একটা, এর মধ্যে কিছু ভেজিটেবল রয়েছে, খানিকটা মাটন রয়েছে, আর তার সাথে ব্রেড, আর এই বিখ্যাত
এই চাটনিটা তো টমেটো বেসড, বিখ্যাত চাটনি। এটাও তো রয়েছে, হাবুস, চমৎকার খেতে। হাবুস, হাবুস নামটা হাবুস। সব মিলে ভালোই লাঞ্চ, স্প্রেড হিসেবে জমে গেছে খাওয়া, এটা সেটা মিলিয়ে তাড়াতাড়ি পেট ভরে যায়। চতুর্দিকে জব বা বার্লি হয়ে রয়েছে, এর থেকে এরা আটা বানিয়ে তার থেকে ফ্রেশ ব্রেড বানাতে থাকেন সারা বছর। শীতের আগে সেই ব্রেড জমিয়ে রাখা হয়। হ্যালো, কেমন লাগছে আপনাদের এই নানা রকমের খাওয়া, অদ্ভুত এখানকার থাকার ব্যবস্থা, সম্পূর্ণ ডিফারেন্ট কালচার? কেমন লাগছে ডেফিনেটলি জানাবেন আমাদের। মানে প্রপার রাশিয়ান কালচারের চেয়েও হয়তো বেশ খানিকটা আলাদা। পামিরি কালচার ডেফিনেটলি আলাদা, ভাষা তো বটেই, মানুষজন তো নিঃসন্দেহে অন্যরকম। আপনাদের কারোর রাশিয়ানদের সঙ্গে মেলামেশা করা বা রাশিয়াতে ঘুরে বেড়ানো বা থাকার অভিজ্ঞতা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করুন, জানান। আমার মনে হয় সেটা সবার জন্যই বেশ একটা জানার মতো বিষয় হবে। এবারে আমরা এখান থেকে রওনা দেব, আরও 3.5-4 ঘন্টা মতো রাস্তা। এখান থেকে আমরা যাব সাভনভ ভিলেজে, সেটা হলো আপার বার্টাং ভ্যালিতে। ক্রমশ এবার রাস্তা উঠতে থাকবে, আপার বার্টাং ভ্যালিতে আমরা যাব, সেখানে আজকে আমাদের থাকা। মোটামুটিভাবে এখন 2:40 বাজে দুপুর, পৌঁছতে পৌঁছতে হয়তো সন্ধ্যে 6টা মতো প্রায় বেজে যাবে। মুনস্কেপ, লাদাখে লামায়ুরু হোক বা স্পিতিতে কাজার আগে তাবোয়ার কাজার মাঝে, এই মুনস্কেপ বাতাসের ক্ষয়কার্যের ফলে তৈরি, সর্বত্রই আমরা দেখেছি। আজ আমরা পামিরেও দেখলাম প্রথমবারের জন্য বার্টাং ভ্যালিতে। জলটা মিক্স হচ্ছে এখানে, এই লাল রঙের নদীর জল ওইখানে গিয়ে বার্টাং নদীর সঙ্গে মিশে যাচ্ছে। বার্টাং নদীর ঘোলা কাদামাটির মতো রং, তার সঙ্গে এই লাল জল গিয়ে মিক্স হচ্ছে। একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে এই জলের মিক্সিংটা, এই কনফ্লুয়েন্সটাতে। একটা দুর্দান্ত ভ্যান্টেজ পয়েন্ট, এত জোরে হাওয়া বইছে আমি জানি না কথা এখানে শোনা যাচ্ছে কিনা। আমার হাত থেকে ক্যামেরা, ফোন সব উড়িয়ে নিয়ে যাওয়ার মতো দশা। পুরো রুক্ষ ধূসর চারদিক, মুনস্কেপ ল্যান্ড দেখা যাচ্ছে, একটা বিশাল গর্জ নিচে সরু হয়ে নদী বয়ে চলেছে। অনেকটা উঁচুতে উঠে এসেছি আমরা, 2-3টে টার্ন নিতে না নিতেই। অনেকটা চওড়া নদী খাত। ওই যে সোজা তাকালে যে সবুজ জায়গাটা দেখা যাচ্ছে, একটা রাস্তা সেই দিকে চলে গেছে। এই রাস্তাটা দিয়ে সারেজ লেক ট্রেক করতে যাওয়া যায়। 3 দিন সময় লাগে আসা যাওয়া সব মিলে, এবং সারেজ লেকের পারমিট পাওয়াও খুব একটা সহজ ব্যাপার নয়। অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারির কিছু পারমিট পাওয়ার ব্যাপার আছে, তো পাওয়া যায় না তা নয়, তবে আমাদের এই ট্রিপে সেটা ইনক্লুডেড নয়। সারেজ লেককে পামির ড্রাগন নামেও ডাকা হয়ে থাকে। দেখা যাক, এরপরে আবার কখনো আসলে হয়তো আপনাদের মধ্যেই কেউ কেউ তখন আমার সঙ্গী হবেন, তাহলে চেষ্টা আমরা করব যদি সারেজ লেক ট্রেকটাও ইনক্লুড করা যায়। এইটা আমাদের হোমস্টে সাভনভ ভিলেজে। এগুলো হচ্ছে জল, এগুলোর মধ্যে এখানে জল ভরে দেওয়া থাকে। এখন ফাঁকা, এটা শুকনো, আর নিচে এখানে পাইপ মতো আছে, এটাতে চাপ দিলে
বেসিক্যালি জলটা বেরোয়। হাত ধোয়ার জন্য এরকম এখানে প্রত্যেক বাড়ির সামনে সামনে এরকম রাখা থাকে। এই দেখুন, বাড়িতে ঢুকবার মুখেই সেই প্লাম ফলের গাছ, প্লাম না এপ্রিকট, এখনো কাঁচা, তো সুন্দর ছিমছাম দেখতে বাড়িটা। চলুন ভিতরটা ঢুকে দেখা যাক। এখানে একটা মানুষের হাতের মতো শেপে চেয়ার বানানো রয়েছে, আর বাইরে সুন্দর এখানে বসার জায়গা, খাবার টেবিল। বিনয়দা অলরেডি জামা কাপড় চেঞ্জ করে বসে পড়েছে। এটা আমাদের আজকে থাকার রুম। গতকাল যেরকম আমরা রুমে দেখেছিলাম যে গিসাওতেও যে টানা বিছানা করা থাকে একটা বেদি মতো, এখানেও ঠিক সেরকম আছে। এটা মেঝে, তার উপরে এই বেদি মতো করা, আর তাতে কার্পেটিং করা রয়েছে। এখানে বসা ও শোয়ার ব্যবস্থা আছে। এখানে একটা আয়না, ছোট ড্রেসিং টেবিল মতো। এটা অন্য একটা রুম। আমরা থাকবো এই ঘরটাতে। এখানে মোটামুটি 6 জন মতো মানুষ থাকতেই পারবেন। সেই একই রকম সেই বেদি, উপরটা সেই কাঠের, কিন্তু এখানে একটা কভার করা রয়েছে। আনলাইক ইয়েস্টারডে, গতকাল কোনো কভার ছিল না, ফাঁকা ছিল। আজকে এখানে উপরে একটা জাল জাল মতো একটা কভার করা রয়েছে। পুরো পামিরে এরকমই কালচার। সাধারণত সবাই একসাথে এক ঘরে শুয়ে থাকে, তো মানে প্রাইভেট রুম খুব কমই থাকে না বলবো না, কিন্তু বিশেষ করে ট্যুরিস্টদের জন্য নর্মালি এরকম একই সাথে শোয়ার ব্যবস্থা থাকে। একটা কমিউনিটি লিভিং টাইপের কনসেপ্ট এখানে রয়েছে। সাভনভ গ্রামে পৌঁছে, আমরা যখন পৌঁছেছি তখন 5:30 মতো বাজে। তো আমাদের এখানে দুটো জিনিস মতো দেখার আছে। এখানে একটা কেভ আছে, আর একটা অনেক প্রাচীন ফোর্ট্রেস মতো আছে। আমাদের হোমস্টেতে একটি ছেলে আছে, ফয়জুলও, তো ও এখানে এই জায়গাগুলো ভালোই চেনে, লোকাল ছেলে। তো হয়তো আসা যাওয়া মিলে হয়তো 1 ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা যেটা করলাম এসে সবচেয়ে ভালো সেটা হচ্ছে আমরা এখানকার বাথরুমে একটু ফ্রেশ হয়ে নিলাম। স্নান করা এবং ফ্রেশ হয়ে নেওয়া সমস্ত কিছু হয়ে গেল। এবং এখানকার বাথরুমও গতকালের বাথরুমের মতোই, তবে স্ট্রাকচারটা বেশ বড়। স্ট্রাকচারটা রীতিমতো একটা কাঠের বড় রুম মতো। সেখানে আলাদা করে জামা কাপড় ছেড়ে রাখার জায়গা আছে, টাওয়েল অ্যান্ড অল। তারপরে পাশে একটা হ্যান্ড শাওয়ার মতো আছে, যে হ্যান্ড শাওয়ারটাতে আপনি মানে গরম জল ঠান্ডা জল দুটোই পাওয়া যায়। একটাই হ্যান্ড শাওয়ার সেটা, সেখানে স্নান করার ব্যবস্থা আছে। তবে ল্যাট্রিন টয়লেটের জন্য এখানেও কিন্তু সেই ড্রাই টয়লেট। তবে যেটা বেটার মানে কম্পেয়ার টু গতকাল যেটা আমরা দেখেছিলাম গিসাও ভিলেজে, যে এখানে কিন্তু বাথরুমে কি বলবো, মানে একটা হোল তো আছে ঠিকই, তবে তার উপরে একটা কাঠের টুল মতো বসানো আছে। মানে আপনাকে পুরো স্কোয়াট করতে হচ্ছে না, মানে ওয়েস্টার্ন স্টাইল স্কোয়াটে আমরা, মানে ওয়েস্টার্ন স্টাইল কোমরে আমরা যেভাবে বসে থাকি সেই রকমই, তবে এখানে একটা কাঠের টুল মতো বানানো আছে। এইটুকুই। জল এখানেও রাখা থাকে না, প্রয়োজন পড়লে নিজেকে নিয়ে আসতে হবে। তো বারটাং এতটাই মানে ডিস্ট্যান্ট জায়গা যে এখানে এই জিনিসগুলো কিন্তু আছে। এটাই লোকাল পামিরি স্টাইল, ফলে এই জিনিসটা একটা ব্যাপার। গ্রামে ছেলেরা খেলাধুলো করছে বিকেলবেলা, বহুক্ষণ অব্দি সূর্যের আলো থাকে, ফলে অনায়াসে অনেকক্ষণ খেলা যায়। এই অঞ্চলের সবচেয়ে উঁচু দুটো পিক হলো এই যে দুটো পিক দেখা যাচ্ছে। বাঁদিকের পিকটা এখানকার একজন বিখ্যাত রেসলারের নামে, আর ডান দিকেরটা আরেকটা পিক। দুটোই অ্যারাউন্ড 6000 মিটার মতো অল্টিটিউডে, 6000 মিটার মতো হাইট দুটোরই। আর এই আমরা উঠে চলেছি এই ফোর্ট্রেস দেখতে। এই ফোর্ট্রেসের ধ্বংসাবশেষ রয়েছে, আমরা এগিয়ে যাব সামনের দিকে। আপাতত এই দুটো পাথরে, একটাতে ইংলিশ এবং আরেকটাতে সিরিলিকে এই ফোর্ট্রেসের ইতিহাস লেখা রয়েছে।
for a long time, and they stay here nearly 1 month. They thought that they would have shortage of water, but they don't know that they have river there. They brought water from here, and they were survived for 1 month here, and they left. Kyrgyz people, and they survived here till the end. So the enemies that time were Kyrgyz. Yeah, mostly they came from Kyrgyz side. So this fortress was built to protect the locals from the Kyrgyz invaders. Nomads. Yes. ফোর্টটার একদম ওপরে উঠে আসলাম আমরা, একদম ভাঙাচোরা পাথর ছড়িয়ে রয়েছে চারদিকে। একবার ঘুরিয়ে দেখাই এখান থেকে ফোর্টটা, যে পুরোপুরি ভাঙা পাথরে এখন পুরোই ধ্বংসস্তূপ। কিন্তু এর ওপরে উঠে আসলে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। যেমন এদিকে তো গ্রাম দেখা যাচ্ছে, গ্রামের পিছনে পাহাড়, আর সবচেয়ে ব্রেথ টেকিং ভিউ যেটা উল্টো দিকে বাটাং গর্জ এবং নিচে বয়ে চলেছে বাটাং রিভার। এই ভিউটা একটা অসাধারণ, মানে আমার তো দুর্দান্ত লাগছে এখান থেকে দাঁড়িয়ে। আর একটু খাদের দিকে এগিয়ে যদি যাই, এবার দেখুন ঘাসের মধ্যে দিয়ে যাওয়া, দুপাশে ঝোপ, নানা রকম ফুল ফুটে আছে, আর পাশে কুলুকুলু শব্দে একটা স্রোত বয়ে চলেছে, জলের স্রোত বয়ে চলেছে। দারুণ সুন্দর দেখতে জায়গাটা। কিন্তু হঠাৎ করে সামনে সোজা এগিয়ে গেলে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটাতেই রয়েছে সেই সাউনাফ কেভ। It's impossible that a human can dig it from this side to that side. So How deep is it? I think it's 2 or 3 meters. Oh. You can enter from this side, or you can enter from another side. Oh. There are 7 small cabins there inside. These two are the caves. Wow. Super doctor. Hey, can I come through this side? No, it's impossible. There is no entrance. No, Only these two. just this one. Oh, okay. There are few caverns. এই সেই সাউনাফ কেভ। দুটো গর্ত রয়েছে। এই যে আমাদের ফয়জুলও তখন উঠে গেছিল, এবার আবার নামছে। এইটা একটাই এন্ট্রান্স, আর তার পাশে এইখানে ওপরে আরেকটা গর্ত রয়েছে। এই যে এইখানে একটা, আর এইটা একটা, এই দুটোই এখানে এন্ট্রি পয়েন্ট। ভেতর এইটা একটা। I stayed here. I'll stay here for night. আর এর ভেতরে 7টা ছোট ছোট কেবিন আছে, ছোট ছোট পাথরের দেওয়াল দিয়ে সেগুলো মানে সেপারেট করা, একটা অন্যটা অন্য কেবিনের থেকে। এটা সবই জানা ওর থেকে, এই ফয়জুলও যা বললো সেখান তা শুনে যেটুকু আমরা বুঝলাম। আলুর ক্ষেত, সব আলু গাছ, আর এই পাশে জব আর গম। সূর্যাস্ত হয়ে গেছে, এখন 7:35 বাজে সন্ধে, তাও আকাশে দিব্যি আলো রয়েছে। তো আমরা খেতে বসেছি আজকে, একটা গোল টেবিল, একটা ছোট খাট I মতো। won't have rice. No rice. No rice. This is good. I will have this only. बोलो कि आपको भेज कर ही दे, तो Curry. दे लो. मसूर की दाल
I will have curry but no rice. तो मसूर की दाल है। हाँ कुछ इसको पता मसूर नहीं, वो क्या नाम है, ভেজ लोबिया बोलो। नहीं ये সবার জন্যই লেন্টিলস, মসুর ডালের স্যুপ, थोड़ा ये चटनी खाओ, মজা आ जाएगा। अरे রাইস আর একটু सूप में डाल के खाएगा ना तो सूप भी टेस्टी हो जाएगा। মাংসের वही तेरा पास তরকারি একটা মতো রয়েছে, আর মাঝখানে বিশাল একটা ব্রেড, আর मैं Right, एक्चुअली आज सोच ही रहा apricots. था कि मेरी बीवी होती ना साथ में तो স্যুপ, ডাল দেওয়া স্যুপে অনেকদিন বাদে আমরা ডাল খাচ্ছি এবং ভালো খেতে রীতিমতো, স্বাদও ভালো এবং অনেকটা ধনেপাতা কুচি ছড়িয়ে নেওয়া হয়েছে। তো আর और आपका फेवरेट এপ্রিকট কম্পোট, এপ্রিকট ফ্রেশ গাছের এপ্রিকট, খুব মিষ্টি। আমাদের ফেভারিট ড্রিঙ্ক এপ্রিকট কম্পোট, সেটাও এসে গেছে এক জার। নাইস। दाल की बहुत जरूरत है ना। मेगाफोन ऑन करना, हॉटस्पॉट भी ऑन है। রাত 9:30 বাজে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ভেতরে ঘরে বসে বেশ খানিকক্ষণ গল্প টল্প করলাম, কারণ ঘুম আসতে একটু তো সময় লাগে। তো আজকে যদি সারাদিনেরটা ভেবে দেখি, তাহলে সকালবেলা আমরা 8টা সাড়ে 8টার সময় জিসাও ভিলেজ থেকে ট্রেক ব্যাক স্টার্ট করেছিলাম। তারপরে আমরা আমাদের গাড়ির যে পয়েন্টটা ছিল তত অবধি নেমে এসে তারপরে আমরা গাড়ি নিলাম এবং গাড়ি নিয়ে আমরা দুপুরবেলা একটা গ্রামে থামলাম, থেমে সেখানে খাওয়া দাওয়া হলো এবং তারপরে আবার গাড়ি নিয়ে চলতে চলতে এবারে আমরা ক্রমশ অল্টিটিউড গেইন করছি, কারণ আমরা এখন আপার বাটাং ভ্যালিতে সাবনব ভিলেজে রয়েছি। তো বিকেল 5টা সোয়া 5টার সময় আমরা সাবনবে এসে পৌঁছেছি। এখানে এসে স্নান খাওয়া করা হলো এবং তারপরে আমরা এখানে গ্রামে একটা লোকাল ছোট ফোর্ট আছে এবং একটা কেভ আছে, সেগুলো দেখতে আমরা গেছিলাম। ফিরে এসে খাওয়া দাওয়া যা হলো সেটাও আপনারা দেখেছেন। তো রোজকার রেগুলার যেরকম খাওয়া দাওয়া থাকে, তবে প্রেজেন্টেশনটা মাচ বেটার আজকে। তো এবং খাবার টেস্টিও হয়েছে খেতে। তো এগুলোর পর এবার হচ্ছে ঘুমানোর পালা। তো আজকে সারাদিন এভাবেই কাটলো। কেমন লাগলো আজকের এপিসোড আপনাদের জানাবেন ডেফিনেটলি। আগামীকাল আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে সকালে বেরিয়ে, লম্বা দিন আছে কালকে, আপার বারটাং ভ্যালি পুরো ক্রস করে বেশ কয়েকটা নদী পেরোতে হবে আমাদের, এবং রাস্তার কন্ডিশন জানি না কতটা কীরকম কী অবস্থা, তাই আমরা সকাল 8টা নাগাদ আগামীকাল বেরোনোর চেষ্টা করব এবং বিকেলবেলা 5টা সাড়ে 5টার মধ্যে আশা করা যায় মুরঘাবে পৌঁছবো। মুরঘাব একটা ছোট্ট ট্রেডিং টাউন বলা যায়, এবং আগামীকাল আমরা প্রবেশ করব ইস্টার্ন পামিরে। ইস্টার্ন পামির মানে এথনিক্যালি আগামীকাল থেকে কিরগিজ মানুষজনদের বেশি আমাদের দেখতে পাওয়ার কথা। এখনও পর্যন্ত আমরা পামিরি লোকজন এবং তাজিক লোকজনদের বেশিরভাগ দেখেছি, এরপরে ক্রমশ কিরগিজ লোকদের প্রভাব বাড়তে থাকবে, কারণ ইস্টার্ন পামির হচ্ছে কিরগিজিস্তান বর্ডারের কাছাকাছি এবং ফলে সেখানকার মানুষজনদের প্রভাব বেশি। তো দেখাবো আগামীকাল। খুব ইন্টারেস্টিং দিন কিন্তু কালকে, কারণ বেশ কয়েকটা দুটো হাই অল্টিটিউড পাস ক্রস করব আমরা, এবং মুরঘাব টাউনটাও বেশ ইন্টারেস্টিং। কি থাকবে সে টাউনে ডেফিনেটলি নেক্সট এপিসোডে আপনারা সেটা দেখতে পাবেন। সাথে থাকুন, দেখতে থাকুন এটা আমাদের আনচার্টেড মাইলস। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করুন বন্ধুদের মধ্যে। ভীষণ এক্সাইটিং পরপর কয়েকটা দিন আসতে চলেছে এরপর। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।